গল্পের শুরুতেই আমরা মার্নি নামের একটা মেয়েকে দেখতে পাই যে 2 বছর ধরে জেলে ছিল তার স্বামীকে খুন করার অপরাধে। কিন্তু তার ভালো ব্যবহারের জন্য তাকে জেল থেকে মুক্তি দেওয়া হয়, কিন্তু তার সাজা এখনও বাকি ছিল। তাই বাকি সাজাটা তার ঘরেই তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হবে ঠিক করা হয়। তাই শ্যাঙ্ক নামের এক পুলিশ অফিসার মার্নিকে তার বাড়িতে ছাড়তে আসে এবং তার পায়ে একটা ট্র্যাকিং ডিভাইস সেট করে দেয়, যার জন্য মার্নি সারাদিনে 100 পায়ের বেশি হাঁটতে পারবে না। আর যদি মার্নি কোনো রকম বাইরে যাওয়ার চেষ্টা করে বা পালিয়ে যাওয়ার চেষ্টা করে, এই যন্ত্রটার মাধ্যমে পুলিশ মার্নিকে ধরে ফেলবে। আর এই ডিভাইসটা লক করে চাবি রাখা ছিল পুলিশ অফিসার শ্যাঙ্কের কাছেই। তারপর আমরা দেখি মার্নির স্বামীর মৃত্যুর দিনের রক্ত এখনও তাদের দেওয়ালে লেগে আছে। মার্নির স্বামী একজন পুলিশ অফিসার ছিল এবং শ্যাঙ্ক আর মার্নির স্বামী দুজনেই ভালো বন্ধু ছিল। তাই শ্যাঙ্ক মার্নিকে পছন্দ করত না, কারণ মার্নি তার বন্ধুকে মেরে ফেলেছে। কিন্তু মার্নি বলে, আমি ইচ্ছে করে ওকে মারিনি, নিজেকে বাঁচাতে গিয়েই মেরে ফেলেছি। কিন্তু শ্যাঙ্ক বলে, আমার বন্ধু খারাপ কিছু করতেই পারে না, যার জন্য তোমাকে মেরে ফেলতে হয়েছে। এই বলে শ্যাঙ্ক ওখান থেকে চলে যায়। তারপর মার্নি তার বাড়িঘর পরিষ্কার করতে শুরু করে। প্রথমে সে তার দেওয়াল পরিষ্কার করে যেখানে তার স্বামীর রক্ত লেগেছিল। তারপর আলমারি খুলে স্বামীর সমস্ত জামা কাপড় একটা ব্যাগে ঢুকিয়ে বেসমেন্টে ফেলতে যায়। কিন্তু বেসমেন্টে 100 পায়ের বেশি ছিল, আর 100 পায়ের বেশি গেলে পুলিশ তাকে ধরতে চলে আসবে। তাই সে দূর থেকেই ব্যাগটা ছুঁড়ে ফেলে, আর ব্যাগটা ছুঁড়ে ফেলার কারণে তার স্বামীর সমস্ত জিনিসপত্র এলোমেলোভাবে ছড়িয়ে পড়ে যায়। মার্নি খুব খুশি ছিল, কারণ সে অনেক দিন পর বাড়িতে এসে তার নিজের বিছানায় শুয়েছিল, তার জামা কাপড়গুলো ব্যবহার করছিল। সে জানালার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে ভাবে, আর কোনো কিছুই আগের মতো হবে না, কেউ তার সঙ্গে আগের মতো মিশবে না, কারণ সবাই মনে করবে সে তার স্বামীর খুনি। তাই সবাই তাকে এখন ঘৃণা করে। সেদিন রাত্রে মার্নির সঙ্গে কিছু অদ্ভুত ঘটনা ঘটে। কখনো মোমবাতি হাওয়ায় নিভে যায়, আবার কখনো একটা পায়ের আওয়াজ শুনতে পাওয়া যায়। কিন্তু পরে দেখা যায় মার্নির বাড়িতে একজন লোক ঢুকেছিল, যে তার বেসমেন্টেই থাকতো 1 বছর ধরে। পরের দিন সকালে খাবার বানানোর জন্য মার্নি ফোনেই বাইরে থেকে সব কিছু অর্ডার দেয়, কারণ সে বাইরে যেতে পারবে না। জিনিসপত্র দিতে আসে জয় নামের একটা ছেলে, আর মার্নিকে বলে, এরপর থেকে আমি তোমাকে সব জিনিসপত্র দিতে আসব। সেই দিন রাত্রে যখন সিগারেট ধরানোর জন্য লাইটার জ্বালায়, সামনে দেখে একটা ভয়ঙ্কর রকমের চেহারাটা ছিল তার স্বামীর। মার্নি ভীষণ ভয় পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই তার মনে পড়ে সে এই বাড়ি থেকে কোথাও যেতে পারবে না, কারণ এই বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলেই তাকে পুলিশ ধরে নেবে এবং তার 10 বছরের সাজা হয়ে যাবে। পরে যখন মার্নির জ্ঞান ফিরে, তখন সে চোখ খুলেই তার সামনে শ্যাঙ্ককে দেখতে পায়। শ্যাঙ্ক এখানে এসেছিল কারণ ট্র্যাকিং ডিভাইস থেকে শ্যাঙ্ক মার্নির গতিবিধি বুঝতে পারছিল। মার্নি কোনো কথা শ্যাঙ্ককে জানায়নি যে সে কিভাবে অজ্ঞান হয়ে গিয়েছিল। তারপর দেওয়ালের দিকে তাকিয়ে খেয়াল করে সে রক্তের দাগটা আবারও ফিরে এসেছে। রাত্রে মার্নি আর ঘুমাতে পারে না, খুব ভয় পাচ্ছিল, আর নিজেকে নিজেই বোঝাচ্ছিল ভূত প্রেত আত্মা বলে কিছুই হয় না, তাই ভয় পাওয়ার কিছুই নেই। সেই দিন থেকে মার্নির বাড়িতে বিভিন্ন রকমের অদ্ভুত ঘটনা ঘটতে থাকে। রান্নাঘরে হঠাৎই প্লেট গ্লাস সব মার্নির উপরে চলে আসে, মার্নিকে আঘাত করতে থাকে। আর মার্নি সবসময় অনুভব করে এই বাড়িতে সে ছাড়াও তার সঙ্গে আরেকজন কেউ থাকছে। মার্নি বুঝতে পারছিল যে তার স্বামীর আত্মা তাকে এইভাবে ভয় দেখানোর চেষ্টা করছে। তাই সে জোরে জোরে বলে, আমি এই বাড়ি থেকে কোথাও যাব না। শ্যাঙ্ক বাইরে থেকে মার্নির বাড়ির উপর খেয়াল রাখত, কিন্তু বাড়ির ভিতরে কি ঘটনা ঘটছে শ্যাঙ্ক কিছুই জানত না। এর মধ্যেই জয় নামের সেই ছেলেটি মার্নির খুব ভালো বন্ধু হয়ে যায়। মার্নি জয়কে বলে, সবাই ভাবে আমি আমার স্বামীকে খুন করেছি, কিন্তু কেউ জানতো না ও বাড়ির ভিতরে আমার সঙ্গে
খুব খারাপ ব্যবহার করত, নেশা করে এসে আমাকে মারধর করত। আমি অনেকবার পুলিশের কাছে অভিযোগ জানিয়েছি, কিন্তু কিছুই হয়নি। আর এই কথাটা কেউ বিশ্বাস করত না। জয় বলে, কেউ বিশ্বাস না করলেও আমি তোমাকে বিশ্বাস করি। জয় মার্নির সব কথা বিশ্বাস করত, কারণ জয় মার্নিকে পছন্দ করত। মার্নি ভূত প্রেত আত্মা সম্পর্কে জানার জন্য জয়কে কিছু বই এনে দিতে বলে। বই পড়ে মার্নি বুঝতে পারে আত্মাকে বাড়ি থেকে তাড়াতে হলে তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র নষ্ট করতে হবে। তখনই মার্নির মনে পড়ে যে সে তার স্বামীর সব জামা কাপড়গুলো বেসমেন্টে ফেলে এসেছে, আর তার কাছে মাত্র 3 মিনিট সময় আছে বেসমেন্ট থেকে জামা কাপড়গুলোকে নিয়ে আসার। কারণ 3 মিনিট পরেই তার পায়ের ট্র্যাকিং ডিভাইসের অ্যালার্মটা বাজতে শুরু করবে। কিন্তু বেসমেন্টে গিয়ে জামা কাপড়গুলো যখনই আনতে যাবে, তখনই মার্নির স্বামীর আত্মা সেখানে চলে আসে এবং মার্নিকে দূরে ফেলে দেয়। কিন্তু কোনো রকমে মার্নি সেই জামা কাপড়গুলোকে নিয়ে আসতে সক্ষম হয়। আওয়াজ শুনে পুলিশ অফিসার শ্যাঙ্ক সেখানে চলে আসে, কারণ শ্যাঙ্ক সবসময় মার্নির বাড়ির উপরে খেয়াল রাখত। মার্নির মুখে রক্ত দেখে শ্যাঙ্ক মনে করে মার্নি তার স্বামীকে মারেনি, অন্য কেউ মেরেছে, এবং এখন সে মার্নিকেও মারার চেষ্টা করছে। শ্যাঙ্ক বলে, তুমি আমাকে সত্যিটা বলো, কি ঘটনা ঘটেছে। আমি তোমাকে সাহায্য করব, আর আমি অন্য কাউকে কিছুই বলবো না। মার্নি বলে তার স্বামীর আত্মা তার উপর অত্যাচার করছে, তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এই শুনে শ্যাঙ্ক বলে, তুমি পাগল হয়ে গিয়েছো, এসব কি উল্টোপাল্টা বলছো। মার্নি বলে, আমি জানতাম আমার কথা কেউ বিশ্বাস করবে না, যা করার আমাকেই করতে হবে। মার্নি তার স্বামীর সমস্ত জামাকাপড় নোংরা ফেলার গাড়িতে দিয়ে চলে আসে। তারপর সে তার হাতের আংটিটা ফেলে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্বামীর আত্মা তার হাত ধরে তার হাতটাকে কেটে দিতে যায়। কোনো রকমে মার্নি নিজেকে বাঁচিয়ে নেয়, আর দেওয়ালের দিকে তাকিয়ে দেখে তার মুছে ফেলা রক্তের দাগটা বারবার ফিরে আসছে। তখনই মার্নি বুঝতে পারে এখনও এমন কিছু একটা জিনিস আছে যার জন্য তার স্বামীর আত্মা থেকে গিয়েছে। মার্নি তার ঘর তন্ন তন্ন করে খুঁজে কিছু না পেয়ে নিজের মাথাটা জোরে জোরে ঠুকতে থাকে, আর তখনই একটা কার্ড ভেঙে যায়। মার্নি ওই ব্লকটাকে পুরোটা খুলে দেখে ভেতরে একটা ব্রিফকেসে অনেক টাকা আছে। মার্নি ভাবে এই টাকার জন্যই তার স্বামীর আত্মা কোথাও যাচ্ছে না, তাই সে চার্চের একজন ফাদারকে ডেকে সব টাকা দিয়ে দেয় আর বাড়ি থেকে তার স্বামীর আত্মাকে তাড়িয়ে দিতে বলে। কিন্তু ফাদার বলে, আত্মাটা খুবই শক্তিশালী, আমি কন্ট্রোল করতে পারবো না। রাত্রে মার্নি স্বামীর আত্মা আবার মার্নির চুলের মুঠি ধরে তাকে দেওয়ালে আছড়ে ফেলে দেয়, মার্নির উপর অত্যাচার করে। মার্নি তার স্বামীর আত্মাকে জিজ্ঞেস করে, তুমি কি চাও? তখনই আত্মাটা মার্নির রক্ত দিয়ে লিখে দেয় ইউ, মানে আত্মাটা মার্নিকেই চায়। মার্নি জয়কে ফোন করে, জয় বাড়িতে আসে এবং তারা রাত্রিটা একসঙ্গে কাটায়। পরের দিন সকালে মার্নির স্বামীর আত্মা জয়কে খুব ভয়ঙ্করভাবে মেরে ফেলে মার্নির চোখের সামনে, কারণ তারা একসঙ্গে রাত কাটিয়েছিল। কিছুক্ষণের মধ্যেই শ্যাঙ্ক চলে আসে, কারণ শ্যাঙ্ক জয়কে মার্নির বাড়িতে ঢুকতে দেখেছিল কিন্তু বেড়াতে দেখেনি। মার্নি ভয় পেয়ে জয়ের বডিটাকে সিলিংয়ের উপর লুকিয়ে দেয়, কারণ শ্যাঙ্ক দেখলে হয়তো ভাববে মার্নি জয়কে খুন করেছে। তখনই শ্যাঙ্ক বাড়ির ভিতরে চলে আসে, আর শ্যাঙ্ক যেখানে দাঁড়িয়েছিল ঠিক তার উপরেই সিলিংটাতেই মার্নি জয়ের বডিটাকে রেখেছিল। কথায় বলে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়, আর ঠিক তাই হলো। শ্যাঙ্কের সামনে জয়ের বডিটা পড়ে যায়। শ্যাঙ্ক মনে করে মার্নি জয়কে খুন করেছে, যেমন করে সে তার স্বামীকে খুন করেছে। শ্যাঙ্ক মার্নিকে গ্রেপ্তার করে। মার্নি নিজের হয়ে কোনো সাফাই দেয় না, কারণ মার্নি এই বাড়ি থেকে চলে যেতে চাইছিল। শ্যাঙ্ক মার্নিকে নিয়ে যাবে, ঠিক সেই সময়ই মার্নির স্বামীর আত্মা শ্যাঙ্কের উপর হামলা করে। শ্যাঙ্ক সেদিন প্রথম মার্নির স্বামীর আত্মাকে দেখতে পায় আর বুঝতে পারে মার্নি সেদিন সবটা সত্যিই বলেছিল। মার্নির স্বামীর আত্মা শ্যাঙ্ককে
এবং মার্নিকে তুলে ছুঁড়ে ফেলে দেয় আর গোটা বাড়িতে আগুন লাগিয়ে দেয়। মাথায় চোট পাওয়ার কারণে শ্যাঙ্ক অজ্ঞান হয়ে যায় আর মার্নি কোনো রকমে ভেন্টিলেটর খুলে বাইরে আসে। তারপর সে শ্যাঙ্ককে বাইরে বের করে নেয়। যখনই সে নিজে বেড়াতে যাবে তার স্বামীর আত্মা এসে আবার তাকে আগুনের মধ্যে ফেলে দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মার্নি তার হাতের আংটিটা খুলে তার স্বামীর দিকে ছুঁড়ে দেয় আর বলে সব শেষ হয়ে গিয়েছে, এখন তুমি এখান থেকে চলে যাও। আর তার স্বামীর আত্মা চিরদিনের মতো সেখান থেকে চলে যায়। তার মানে ওই আংটিটাই ছিল মার্নির স্বামীর শেষ চিহ্ন। মার্নির ঘরবাড়ি সমস্তটা পুড়ে ছাই হয়ে যায়। শ্যাঙ্ক মার্নিকে বলে তুমি এখান থেকে কোথাও চলে যাও, আমি সবটা ম্যানেজ করে নেব। কারণ শ্যাঙ্ক সব সত্যিটা জেনে গিয়েছিল। পরের সিনে আমরা দেখতে পাই পেপারে বেরিয়েছে মার্নির বাড়ির ঘর সব পুড়ে গেছে এবং মার্নিও সেই সঙ্গে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখন মার্নির উপর আর কোনো কেস ছিল না, তাই সে নতুন নামে নতুনভাবে জীবন শুরু করে। আর এখানেই এই গল্পের শেষ হয়ে যায়।